This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিশ্ব বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। শনিবার সারা দিন ধরে একদিকে কলকাতার বুকে যখন সংহতি দিবস, সম্প্রীতি, সৌহার্দ্যের বার্তা দেওয়া হচ্ছে, তখন মুর্শিদাবাদের বেলডাঙায় সাজো সাজো রথ। তার আগের দিন থেকে 24 ঘন্টা আগে থেকে মানুষ আসতে আরম্ভ করেছেন। মুর্শিদাবাদের বেলডাঙা মসজিদের শিলান্যাসের মধ্যমণিকে সদ্য তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির। দেখুন, মসজিদকে ঘিরে, মসজিদ তৈরি করা নিয়ে চারিদিকে রাজনৈতিক মহলে নানা রকম বিতর্ক, নানা মন্তব্য এবং নানা রকম বিশ্লেষণ। অর্থাৎ বিশ্লেষণটা কি? বিশ্লেষণটা হচ্ছে অনেকটা এইরকম, মসজিদ তৈরিতে কার লাভ হচ্ছে? তৃণমূল বলছে যে বিজেপির পয়সা খেয়ে বা বিজেপির উস্কানিতে হুমায়ুন ওই কাজটা করছে, আর বিজেপি দূর থেকে দাঁড়িয়ে এই মজাটা দেখছে। আর তৃণমূলের অবস্থা হলো অনেকটা কোন দিকে যাব, কোন দিকে থাকবো, সেই নিয়ে হচ্ছে অবস্থানটা। বড্ড একটা কষ্টকর অবস্থার মধ্যে তৃণমূল রয়েছে। একদিকে মসজিদ তৈরির বিরোধিতা করা যাবে না, আবার দেখা যাচ্ছে এলাকার পুলিশ প্রশাসন যাতে এই মসজিদ তৈরির ক্ষেত্রে কোথাও কোনো রকমের বাধা বিপত্তি ইত্যাদি না হয়, সমস্যা তৈরি না হয়, কোনো জায়গায় উত্তেজনা তৈরি না হয়, তার জন্য যথাযথ ব্যবস্থা রেখেছে। আজকে বিশ্ব বাংলায় অন্য অনেক দিনের মতো আজকে আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী এবং সাংবাদিক মনীশ কীর্তনিয়া। মনীশের কাছে যাব, তার আগে আজকে যে বিশাল আয়োজন হয়েছে, এটা কিন্তু খুব একটা বেশি দেখা যায় না বাংলার ইতিহাসে। এই ধরনের আয়োজন, মসজিদ তৈরিকে কেন্দ্র করে আয়োজন কিন্তু খুব একটা বেশি দেখা যায় না। সংগঠকদের পক্ষ থেকে, অর্থাৎ হুমায়ুনের পক্ষ থেকে বলা হচ্ছে কয়েক লক্ষ মানুষ আসতে পারেন, প্রায় 2000-3000 স্বেচ্ছাসেবক, এটা দেখা গিয়েছে। 7টা ক্যাটারিং সংস্থা রান্নার জন্য ব্যবস্থাপনায় রয়েছিল। 40,000 শাহী বিরিয়ানি তৈরি হয়েছে, 40,000 শাহী বিরিয়ানি। শুধু মঞ্চ তৈরিতেই বলা হচ্ছে অফিসিয়ালি 10 লক্ষ টাকা খরচা হয়েছে। অর্থাৎ হুমায়ুন যে মসজিদ তৈরি করার যে এই যে সারাদিনের যে কর্মসূচি এবং যে অনুষ্ঠান, তাকে কেন্দ্র করে যে অর্থের বন্যার মতো যে খরচা হয়েছে, তা 1 কোটি টাকা বললে ভুল হবে, কয়েক কোটি টাকার কিন্তু একদিনেই দেখা গেছে খরচা হয়েছে। হুমায়ুন বলছেন 25 বিঘা জমিতে মসজিদের শিলান্যাস হবে এবং কম করে এই মাঠে ছিলেন 3 লক্ষ মানুষ। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক ভোটের আগে, 26-এর ভোটের আগে হুমায়ুন অনেক দিন থেকেই তাল ঠুকছিলেন যে কবে তিনি বেরিয়ে যাবেন, কবে তিনি দল করবেন কি আলাদা দল করবেন। কোথাও তার উস্কানির জায়গা ছিল, কেউ মদতদাতা ছিল রাজনৈতিকভাবে, যার জন্য হুমায়ুন এই জায়গাটা তৈরি করছিলেন। মুর্শিদাবাদের সভায় যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন, ঠিক তখন কলকাতা থেকে হুমায়ুনকে সাসপেন্ড করেন ববি হাকিম বা ফিরাদ হাকিম। তারপরেই এই ডাক দেওয়া, মসজিদ তৈরি তো আগেই ডাক দেওয়া হয়েছিল, তারপরেই মসজিদ তৈরি। তো এই যে সামনের নির্বাচন এবং সেই নির্বাচনকে সামনে রেখে এই যে মসজিদ তৈরি, হুমায়ুন কবিরের মসজিদ তৈরি, সদ্য ওই জায়গা থেকে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী ছিল মনীশ। ফলে ওই জায়গাকার আর্থসামাজিক কাঠামো, রাজনৈতিক কাঠামো এবং যেহেতু সেখানে সংখ্যালঘু অধ্যুষিত 2টি জেলায়, ফলে এই যে হুমায়ুনের নয়া স্ট্র্যাটেজি টিকে থাকার জন্য, রাজনৈতিকভাবে
দখল করার জন্য, জমি দখল করার জন্য যে জায়গাটা ঠিক কীরকম হতে পারে, আমি মনীষের কাছ থেকে জানতে চাইব যে মালদা মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, এবং সেখানে দাঁড়িয়ে হুমায়ুনের এই যে মসজিদ তৈরির স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটা কতখানি কাজে লাগবে? সেটা বলা সম্ভব, সেটা হচ্ছে যে ভোটারটা বোঝা যাবে। কিন্তু বেসিক্যালি অজিতদা, এই হুমায়ুন কবিরের মতো লোকেরা বেসিক্যালি ধান্দাবাজ। উল্টো দিকে যেমন অর্জুন সিং আছে, যারা পকেটে ফ্লাইটের টিকিট নিয়ে এসে দরাদরি করে, এও ঠিক তেমন। হ্যাঁ, এটা ঘটনা যে মালদা মুর্শিদাবাদের মতো এলাকায় সংখ্যালঘু মানুষের বসবাস বেশি। তারা পূর্বে আদি কংগ্রেসই ছিলেন, পরবর্তীতে তৃণমূলে এসছেন, এবং তারপর যা যা হওয়া সেগুলো হয়েছে, ভাগীরথী দিয়ে অনেক জল গড়িয়েছে। এবার কথা হচ্ছে যে মালদায় 12টা আসন, এই মুহূর্তে তৃণমূলের মধ্যে 12টার মধ্যে 8টা রয়েছে, মুর্শিদাবাদে 22টা রয়েছে। এবার যদি দেখা যায় যে পর্যায়ে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে বিজেপি ভোট করতে চাইছে, তাতে করে দুটো এই মুহূর্তে পজিশন রয়েছে যাকে কাজে লাগানোর চেষ্টা করছে। এক হচ্ছে সংখ্যালঘু ভোট ভাগ করতে শুভেন্দু অধিকারীরা মিমকে কাজে লাগাচ্ছে, আইএসএফকে কাজে লাগাচ্ছে গোটা বাংলা জুড়ে, বিশেষ করে ভাঙড়, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদে কিছু বেল্টে আইএসএফের কিছু কিছু আছে, এবং মিম ওয়েসি এই মিমকে কাজে লাগাচ্ছে। আর এই হুমায়ুন কবিররা হচ্ছে এই বিজেপির মিম এবং এদের এজেন্ট হিসেবে কাজ করছে। হুমায়ুনের রাজনৈতিক ক্যারিয়ার যদি দেখা যায়, প্রথমে 2বার কংগ্রেস, 3বার তৃণমূল, মাঝে একবার বিজেপি, অর্থাৎ যাতায়াত লেগে আছে। অর্থাৎ যখন যেখানে যেমন সুবিধে হচ্ছে বা যেবিধে অসুবিধে হচ্ছে তখন যাচ্ছে। বাই ইলেকশনও হেরেছে, একমাত্র লোক যে মন্ত্রী হয়েছিল যদি না জিতে, কিন্তু পরে আবার হেরে গিয়েছে, মন্ত্রিত্ব গিয়েছে। অর্থাৎ সব রকমভাবে তার ঘোরাফেরা আছে। তাহলে হঠাৎ করে এখন মসজিদ কেন, তার বাবরি কেন? কারণ বাবরি নামটা খায় ভালো, দেশের ব্র্যান্ডিংটা আছে। 2 হচ্ছে এই মসজিদের ফান্ডিং কারা করছে। তুমি যে হিসাবগুলো দিচ্ছিলে, আমি বলি এখনও পর্যন্ত এই 1-1.5 দিনের মধ্যে 80 কোটি টাকার ফান্ডিং হয়েছে অফিসিয়ালি, এবং সেই ফান্ডিংটা আরও বাড়ছে। ও বলেছে যে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের থেকে ফান্ডিংটা আসবে। এখন কথা হচ্ছে যে বাংলায় একটা মসজিদ হতেই পারে, মন্দির হতে পারে, মসজিদ যে যা ধর্মের করবে তাতে অসুবিধা কিছু নেই, হতেই পারে, হোক না। কিন্তু কথা হচ্ছে এখন কেন, সময়টা এখন বেছে নেওয়া হলো কেন? বিজেপির সুর নরম কেন হঠাৎ করে? বিজেপিতে বলে যে সংখ্যালঘুদের দল নয়, হঠাৎ করে বিজেপি সুর নরম করছে কেন? হুমায়ুন যে বাবরি মসজিদ হোক, বাবরিতে কোনো সমস্যা নেই, ইত্যাদি ইত্যাদি। বিজেপি এসআইআর করছে সংখ্যালঘুদের তাড়ানোর জন্য এখান থেকে, আবার সেই বাংলা ভাষীতে তাড়ানোর জন্য মুসলিমদের, তারা আবার এখানে ঘুরিয়ে সাপোর্ট। তার মানে পরিষ্কার হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে ঠিকঠাক সংখ্যালঘু ভোটটা রয়েছে সেইটাকে ভাগ করে কেটে বার করে নিজেদের দিকে যদি কিছুটা মমতার থেকে মানে তৃণমূল কংগ্রেসের থেকে সরানো যায়, সেইটা প্রাথমিক টার্গেট। মনে রাখতে হবে যে এই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে সিপিএমের মোহাম্মদ সেলিম। এই মোহাম্মদ সেলিম একবার আইএসএফের ভাইজানকে কোলে নিয়ে ব্রিগেডে সভা অধীর চৌধুরী চুপ করে দাঁড়িয়ে থাকলেন, টাই আপ হয়েছিল। এই মোহাম্মদ সেলিম যখন এবার একে ফোন করেছেন, তাকে অপেক্ষা করতে বলেছেন হুমায়ুন কবির। মঞ্চে কেউ 1 কোটি টাকা দিচ্ছেন, কেউ ইত্যাদি এই সমস্ত করছেন। এই পাগলামিটা ঠিক ভোটের 4 মাস আগে কেন, কারা নামালো কি, এই প্রশ্ন উঠছে। হুমায়ুন কবির কিন্তু এমন কিছু নেতা নয়, বড় নেতা নয়, মুর্শিদাবাদের কান পাতলে জানা যাবে যে বিরাট খেলা ঘুরিতে দিতে পারে না, তারা সে হারতো না 2-3 বার। এখন মুর্শিদাবাদের যে তৃণমূলের অবস্থা, তো গোটা টিমটা একাট্টা হয়ে গেছে। নিয়ামত শেখ বলুন, সাগরদিঘিতে বলুন, হরিহর পাড়ায় বলুন, বহরমপুরে বলুন, কান্দি, সমস্ত জায়গায় একাট্টা হয়ে গেছে। অপূর্ব সরকার ওখানে রয়েছে, এদিকে খলিলুর রহমান রয়েছে, জঙ্গিপুরে রয়েছে, সমস্ত জায়গায়, এদিকে অন্যান্যরা রয়েছে। অর্থাৎ টিম কিন্তু চাঙ্গা, নতুন নতুন নেতৃত্ব উঠে এসছে। হুমায়ুন বুঝতে পারছে ওর বিপদ আছে। অপূর্ব সরকার ওখানে রয়েছে, এদিকে খলিলুর রহমান রয়েছে, জঙ্গিপুরে রয়েছে, সমস্ত জায়গায়, এদিকে অন্যান্যরা রয়েছে। অর্থাৎ টিম কিন্তু চাঙ্গা, নতুন নতুন নেতৃত্ব উঠে এসছে। হুমায়ুন বুঝতে পারছে ওর বিপদ আছে। আর একটা কথা বলে রাখি, এখানে তৃণমূল কংগ্রেস একটা কাজ করেছে, যেটা হচ্ছে যে হুমায়ুনকে সাসপেন্ড করেছে, কিন্তু একটু দেরি হয়ে গেছে। তার কারণ হুমায়ুন অনেক দিন ধরে বেগরবাই করছে। শৃঙ্খলা রক্ষা কমিটি বিধানসভায় ওকে লিখে শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ঘরে বসে 3 থেকে 4 বার চিঠি ধরিয়েছে, চিঠির জবাব দিয়ে ইত্যাদি, আর করবো না বলে আবার সমস্ত করেছে। ক্যামাক্স চিঠি এসে একই কাজ করেছে। তখনই যদি ওকে বেগরবাই করার সময় যদি তাড়িয়ে দেওয়া হতো বা সাসপেনশন ধরিয়ে দেওয়া হতো, তাহলে আজকের যে চালচিত্র বা যে ধরনের কথা বলছে যে এসডিপিওর কলার ধরে নিব, এই এসডিপিওর কলার ধরে নিবোর মতো হিম্মত কথা বলার মতো নেতা কিন্তু হুমায়ুন কবির নয়। তার মানেটা হচ্ছে ফান্ডিং, গাইডেন্স এবং তীর অন্য কারো মাঝখানে এই এজেন্ট হচ্ছে হুমায়ুন কবির।
মনীষ, বাংলা ভাষাটা হচ্ছে যে নির্বাচন আসছে, নির্বাচন এবং নির্বাচনে হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদ, বিশেষত মুর্শিদাবাদে প্রায় 60% হচ্ছে সংখ্যালঘু ভোট, তাই তো? খুব যদি ভুল না করি 70% প্রায়। আমি ধরছি 60%ই যদি ধরছি। এবারে এই 60% ভোট, 60% ভোট কি পুরোপুরি 160-এর যে 100% তার কি পুরোপুরি তৃণমূল কংগ্রেস পায়? পায় না, পায় না। সেখানে কংগ্রেস সম্ভাবনা, যেটা ব্যক্তিগত সম্ভাবনা, এবং কংগ্রেস তো সেখানে পায়, প্রচুর ভোট পায়। সেখানে বিজেপি হয়তো খুবই সামান্য ভোট পায়। কিন্তু প্রশ্ন হলো, এই যে তৃণমূল কংগ্রেসের জোট বাঁধা একটা ভরাট যে ভোট ব্যাংকটা ছিল মুর্শিদাবাদ কিংবা মালদাহে, সেই ভোট ব্যাংকটাকে একটু নড়বড়ে, একটু কেন বেশ আমি কিন্তু কিছুটা এটা শুধু মুর্শিদাবাদ মালদার পার্সপেক্টিভে দেখছি না। এই যে ঘটনাগুলো ঘটছে সারাদিন ধরে, এই যে মাইলেজ ইত্যাদি প্রচার, এইটাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন সংখ্যালঘু যারা আছেন বিভিন্ন জায়গায় একটা বার্তা দেওয়া যে তৃণমূলের থেকে মুসলমানরা বা মুসলিমরা সংখ্যালঘুরা সরে যাচ্ছে, এই যে একটা বিভাজনের খেলা রাজনীতি, অর্থাৎ মানে শত্রু আমার বন্ধু, এই নীতি মেনে কিন্তু পেছন থেকে খেলাটা খেলা হচ্ছে। হুমায়ুন, আমার প্রশ্ন হচ্ছে দুটো, যে তীরটা কারা, ফান্ডিং কারা, কত কোটি টাকা ফান্ডিং মধ্যপ্রাচ্যতে, কেন নির্বাচন আগে ফান্ডিং হতে পারে? তুমি দেখো ঘুটি কীভাবে সাজানো হয়েছে। একদিকে এসআর ভোটের 4 মাস আগে 6 মাস আগে হঠাৎ করে নামবাধ্য হইচই হুলুস তুলে ফেলে দেওয়া। এজেন্সি পলিটিক্স কিন্তু এখন এই মুহূর্তে একটু কমেছে। গত বছর যদি মনে থাকে এজেন্সি ঘুরে বেড়াচ্ছে, এখন এজেন্সি ঘুরছে না, আমার বিএলওরা ঘুরছে। আমার প্রশ্ন হলো মনীষ, এই ঠিক এই জায়গাটায় ঠিক সাজিয়েছে বিজেপি, কিন্তু সাজিয়েছে একদিকে এসআইআর সাজিয়েছে, একদিকে হুমায়ুনদের মতো হচ্ছে যে এজেন্টদের নামিয়েছে। এবারে হুমায়ুন যদি মসজিদ করব মনে করেছিল, এবং তাদের জানাও ছিল, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তো নিশ্চিতভাবে তাদের কাছে জানা ছিল যে এইরকম একটা জিনিস হতে চলেছে, হলে সেটা কিভাবে রিয়াকশন হবে, ভোট বাক্সে তার কি ফল হবে, নিশ্চয়ই একটা ভাবনা চিন্তা ছিল। তাহলে সেটা প্রতিরোধ করার জন্য এখন তৃণমূলের হাতে অস্ত্র কি? এমন একটা অস্ত্র, ধর্মীয় অস্ত্র হুমায়ুন তুলে নিয়েছে। একদিকে যেমন রাম মন্দিরের সময় একটা ধর্মীয় অস্ত্র, বাবরি মসজিদ বা মসজিদ তৈরি করব বলে সেটাও একটা ধর্মীয় অস্ত্র হুমায়ুন তুলে নিয়েছে। আমি পরিষ্কার বলি, 2026-এর নির্বাচনে কে কি বলছেন আমি জানি না, কিন্তু আমার অভিজ্ঞতা গোটা বাংলা ঘুরে যে আমি যা বুঝেছি বা বুঝি একটু আধটু, কলকাতায় বসে সাংবাদিকতা করার লোক আমি নেই, বাংলা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই, ফলে মাটিটা চিনি, উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ। এইবারের ভোটটা কিন্তু অন্যান্য বারের তুলনায় অন্যরকম হবে। একদম পুরোপুরি ধর্মীয় মেরুকরণের ভোট হবে এইবারের ভোট। উন্নয়ন ডেফিনেটলি একটা প্রচারে থাকবে, কিন্তু ধর্মীয়ভাবে ভোট ভাগের খেলা চলবে। এবার দেখার বিষয় হচ্ছে, এই যে নতুন দল গড়বে বলছেন, নতুন স্টাইলটা ভাবো তুমি, সেটা হচ্ছে যে বিজেপিতে যখন গেলেন শুভেন্দু অধিকারী, তার ঘোষণা করে এই ধরনের নাটকীয় পরিস্থিতি তৈরি করে সিট কবে ছাড়ছি, কবে রেজিগনেশন দেবো বলে তিনি বেরোলেন, বেরিয়ে বিজেপি জয়েন করলেন। সেম লাইন আপ ইয়েতে যাচ্ছে, আমি এই দিন ছাড়বো, ওই দিন দল করবো, ওই দিন করবো। তার মানে প্ল্যান অফ অ্যাকশন রেডি করা আছে। এবং এই যে বারবার যেটা হলো না, যেটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত সঙ্গে সরকার খেললো, সেটা হচ্ছে যে বারবার সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে যে হুমায়ুন কবির উত্তক্ত করছিল গভর্নমেন্টকে, গভর্নমেন্ট যদি কোনো কারণে রিয়্যাক্ট করতো, তাহলে যে কাজটা হতো সেই কাজটাই চাইছিল হচ্ছে বিজেপি, মিম এবং এই বাকি যারা, অর্থাৎ মুর্শিদাবাদ মালদাকে উত্তাল করে দাও, ওখানে একটা দাঙ্গা পরিস্থিতি লাগিয়ে দাও, যেটা ধুলিয়ান এবং অন্যান্য জায়গায় করার চেষ্টা হয়েছিল। সেই পরিস্থিতি হলে এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান পড়ে যাচ্ছে, তাহলে সেন্ট্রাল ফোর্স নামাও, তাহলে সামনের বছর সরকার সামলাতে পারছে না, অনেক আগে সেন্ট্রাল ফোর্স ঢুকিয়ে দাও, প্রয়োজনে টাইট করে সেন্ট্রাল ফোর্সকে কী করে আরও অন্যান্য কী করা যায় করে, অর্থাৎ গভর্নমেন্টকে ফ্রিজ করে দাও। ভোটের 4 মাস আগে 6 মাস আগে গভর্নমেন্ট ফ্রিজ হচ্ছে, এরকমটা নেই। অত্যন্ত সুপরিকল্পিতভাবে, অন্ততপক্ষে 1.5-2 বছর আগে এই প্ল্যানিং করা হয়েছে, এটা এখনকার প্ল্যানিং নয়। তার মানে যদি হচ্ছে এই যে মসজিদ তৈরি বা হুমায়ুনের দল ছেড়ে বেরিয়ে যাওয়া, বারবার তো হচ্ছে যে হুমায়ুন দল বিরোধী কথা কেন বলেছে, দল ছেড়ে বেরিয়ে যেতে চায়, অর্থাৎ তার হচ্ছে যে প্রভোগ করেছে, প্ল্যানিং ছিল, পরিকল্পনা ছিল, পুরোনো প্ল্যানিং এগুলো। এখন প্রশ্ন হচ্ছে মনীষ, এই জায়গা থেকেই প্রশ্ন, যে ঘটনা ঘটিয়ে ফেলেছে, হাত থেকে হচ্ছে দান ছেড়ে দিয়েছে হুমায়ুন কবির। এখন প্রশ্ন হচ্ছে মালদাহের 10-12টা সিট এবং মুর্শিদাবাদের 22টা সিট, যেখানে সরাসরি আমি বলছি সারা বাংলায় হয়তো প্রভাব থাকলেও থাকতে পারে, কিন্তু মালদা মুর্শিদাবাদে কিন্তু হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়, সেখানে কিন্তু ছাপটা পড়তে বাধ্য, এবং কী ধরনের ছাপ পড়বে সেটা এখনও বলা মুশকিল। কতখানি
তৃণমূল কংগ্রেস তার পাল্টা হচ্ছে প্রচার নিয়ে যেতে পারে বললে একটা ব্যাপার আছে এখানে, আসনের দিক থেকে যদি বলা হয় তাহলে আমি একটা কি জিনিস বলি, দাঁড়াতে এখানে একটা পারে? ব্যাপার, এখানে ম্যাজিক ব্যাপার আছে। ম্যাজিক্যাল ব্যাপারটা এই যে এর আগেও বহুবার এসছে যেখানে তৃণমূলের আমলে সরকার গঠন এবং তা ফেলে দেওয়ার মতো অবস্থা চলে গেছে, কিন্তু একা মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলেছে 294টা কেন্দ্রেই আমি প্রার্থী, আপনি ভুল ত্রুটি ক্ষমা করবেন কিন্তু দূরে চলে যাবেন না, আমাকে ভোট দিন, তিনিই মুখ। এবং এখানে আর একটা কথা মনে রাখতে হবে যে ইন দ্য মিন টাইম আর একজন তৃণমূল কংগ্রেসের মাস্টার মাইন্ড উঠে এসছেন, যিনি একই সঙ্গে অত্যন্ত সুপরিকল্পিতভাবে মাথা ঠান্ডাকে কাজ করেন, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কাজের স্টাইল অফ অ্যাকশান সবাই জানে এখন, যেটা হচ্ছে অত্যন্ত সাইন্টিফিক এবং অত্যন্ত গোছানো, অঙ্ক কষে করা। কিন্তু আমার ধারণা অভিজিৎ দা, যদি এই আগামী যে 4-5 মাস সামনে রয়েছে, এক মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমা, সরকারের উন্নয়ন এবং মানুষের বিশ্বাস যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা সব কিছু থাকবে, বাকিটা চলবে না, এই যে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে এই অঙ্ক কষে এই আইপ্যাক বলো বা এই ধরনের সংস্থাকে দিয়ে কাজ করানো বা সমীক্ষা করা, সেটা করে এগোনো, যেভাবে এগোনো হয় আজকালকার দিনে ভোট পর্যবেক্ষকরা যেভাবে করেন বা ভোট পরিচালনা হয় সেইভাবে করে কোথায় কোথায় মাইনাস কোথায় প্লাস সেই অনুযায়ী রেকটিফাই করা, সেটা একটা দিক। এই দুয়ের মিশেল হলে কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুর্শিদাবাদের 22টা আসন আর মালদার 12টা আসন, এই যে হুমায়ুনের হাক ডাক, এই যে হুমায়ুনের মসজিদ তৈরি করা, সেখানে ছাপ্পালা মূল কাজ তো সেখান থেকে সিপ বার করা, এর বাইরে হুমায়ুন কোনো হচ্ছে যে পৃথিবী উদ্ধার করতে নামেনি। কটা আসন বেরোনোর হচ্ছে যে একটা হচ্ছে পরিমাণে হতে পারে সম্ভব, এখন থেকে কিছু বলা যায় না, কিচ্ছু বলা যায় না, তবু একটা যদি অনুমান করা যায় হুমায়ুন এমন কিছু নেতা নন এবং তার পেছনে এমন কিছু লোক ছোটেন, এটা সবাই জানে, এবং তার নেতা হিসেবে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা কিন্তু হুমায়ুনের নেই। তা সত্ত্বেও ক্রেডিবিলিটি, আমি তোকে বলছি, ও তো ভরতপুরের এমএলএ, ও একই সঙ্গে বলেছে আমি রেজিনগরও দাঁড়াবো, এই দুটো সিটে দাঁড়াবো, দাঁড়িয়ে জিতবো, জিতে জামাই আদরে তৃণমূল কংগ্রেসে যোগ দেবো, এর একটা ওর লাইন আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে তার ক্রেডিবিলিটি নেই এবং চোখের সামনে লোকে এই ধরনের তাণ্ডব শব্দটাই ব্যবহার করে তাণ্ডব দেখছে, সেটা পার্টিকুলার একটা অঞ্চলের জন্য একটা উন্মত্ততার কারণ হলেও কিন্তু গোটা বাংলার মানুষ এই ধরনের অস্থির পরিস্থিতি কোনো দিন অ্যাকসেপ্ট করে না। এটা ট্রেডিশনালি বাংলার ইতিহাসের মধ্যেই আছে। বাংলা চিরকাল শান্তপ্রিয় মানুষজন থাকে, এখানে অস্থিরতার কোনো জায়গা নেই, ধর্মীয় মেরুকরণের কোনো জায়গা নেই। এ দাঙ্গা লাগতে পারে, এ উস্কানি দেওয়া, এ জ্বালিয়ে দেবো, করে দেবো, কেটে ভাসিয়ে দেবো ভাগীরথীতে ইত্যাদি করে দেবো, এই ধরনের মানে হুমকি পলিটিক্স বা এই যে এটাকে আমি বললাম মসজিদ রাজনীতি, এই যে মসজিদ রাজনীতি আমার নিজের ধারণা বাংলার মানুষ খুব একটা ভালোভাবে নেবে না। ইভেন সংখ্যালঘু যারা রয়েছেন তারাও যে খুব একটা ভালো করে নেবেন তাও না। তার কারণ হচ্ছে হুমায়ুন কবিরের অতিথি, এবং তারা বুঝতে পারছেন যে হুমায়ুন এখানে শুধু এজেন্ট মাত্র, কাঠের পুতুল, সুতোটা হচ্ছে অন্য কোনো জায়গায় বাঁধা রয়েছে, কিছুটা বিজেপি, কিছুটা মিম, কিছুটা আইএসএফ, এই সব মিলিয়ে। এবং অবশ্যই বাইরের শক্তি এখানে কাজ করছে, যারা তৃণমূল কংগ্রেস সরে গেলে এখানে অন্য লাভ হবে। নাহলে মধ্যপ্রাচ্য থেকে মসজিদ করার জন্য ফান্ডিং আসবে কেন বাবা? এখানে কেন? এবার আমার বক্তব্য হচ্ছে এখানে কেন কেন্দ্রীয় সরকার বা এনআইএ তারা খোঁজ নেবে না কেন ফান্ডিংটা কোথা থেকে আসছে, বিদেশি ফান্ডিং? আজকের এই জমানা যেখানে দাঁড়িয়ে পাকিস্তান নানান রকম কায়দা কারণ করছে, আইসিস দিচ্ছে কিনা, আইএসএফ দিচ্ছে কিনা বা অন্যরা দিচ্ছে কিনা, আইএসআই দিচ্ছে কিনা, কারা ফান্ডিং করছে, করুক না, মন্দির মসজিদ হতে তাতে অসুবিধা কিছু নেই। এই যে ফান্ডিংটা তো একদিনে 80 কোটি টাকা, 150 কোটি টাকা, 200 কোটি টাকা বলা হচ্ছে, এই যে বাংলার পরিস্থিতি ভোলাটাইল করে তোলো, এই উস্কানিটা কে দিচ্ছে? দ্বিতীয় বাংলাদেশ করে তোলো, এই টার্গেট কারা করছে? অর্থাৎ মনীষের কথা খুব পরিষ্কার যে এই যে মসজিদ তৈরির পলিটিক্স হুমায়ুন কবিরের, এটা হচ্ছে পূর্ব পরিকল্পিত, বহু আগে থেকে ভাবনা চিন্তা করা, এবং কাদের অঙ্গুলি হেলনে এটা হচ্ছে খুব পরিষ্কার। এর পিছনে অবশ্যই বিজেপি রয়েছে, এবং হয়তো সেলিম থেকে আরম্ভ করে কংগ্রেসের কেউ হচ্ছে আত্মসমর্পণের মতো ভঙ্গিতে তার সঙ্গে যোগাযোগ করেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে সুযোগ বুঝে একটু জলে ডুব দিই মা। সুতরাং এই সুযোগকে কাজে লাগিয়ে, মসজিদ রাজনীতিকে কাজে লাগিয়ে, যারা কিনা ধর্ম নিরপেক্ষতার কথা বলে, বামেরা যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে, তারা হুমায়ুন কবিরকে ফোন করে বলছে তুমি যদি আলাদা দল করো তাহলে তোমার সঙ্গে আছি। কোন হুমায়ুন কবির? যার রাজনীতি, নতুন দল তৈরিটাই হচ্ছে মসজিদ তৈরি দিয়ে হচ্ছে, তার হচ্ছে রাজনীতিতে হাতে করি হচ্ছে নতুন দল যদি হয়। অর্থাৎ আজকের বাম যে শূন্যতে পৌঁছেছে তার কারণটা স্পষ্ট। কংগ্রেস ওখানে ক্রমশ হচ্ছে ক্ষয়িষ্ণু শক্তি হচ্ছে, তবু হচ্ছে কংগ্রেসের শক্তি উপেক্ষা করার মতো জায়গা নেই। এই পরিস্থিতিতে
হুমায়ুনের মতো ধরা যাক এক বাঁদরের হাতে হচ্ছে যে মশাল দিয়ে দেওয়া হচ্ছে, সে কতখানি হচ্ছে যে পোড়াতে পারবে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের কাছে। আগামী দিনে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে কিভাবে হচ্ছে রিয়াক্ট করে, কিভাবে প্রতিরোধ করে, এবং মালদা মুর্শিদাবাদ সহ এলাকায় কিভাবে সমস্ত মানুষের কাছে এইটা মনে করি যে এক লাইন, সেটা হচ্ছে ও বলেছে যে এই এখন যে মুখ্যমন্ত্রী আছেন তিনি আরএসএস পন্থী, আরএসএস এর মুখ্যমন্ত্রী, এবং তার থেকে ডাইরেক্ট বিজেপির মুখ্যমন্ত্রী হোক, কেন বলবেন? তার পরিষ্কার মানে নাকি আরএসএস এর তাস তো ফেলে দিয়েছেন একদম পরিষ্কার। আপনি যদি চলেন মুখ্যমন্ত্রী ভালো লাগছে না, পছন্দ নয়, ঠিক আছে, অন্য কেউ আসুক, অন্য যে কোনো মুখ্যমন্ত্রী হোক, তাহলে ডাইরেক্ট বিজেপির মুখ্যমন্ত্রী হোক, এটা কেন বলবেন? তার মানে পরিষ্কার বিজেপির হাতে তাবুক খেয়েই এই গোটা প্ল্যানিংটা চলছে। এর সঙ্গে দিল্লি কেন্দ্রীয় সরকারের নানান রকম প্ল্যানিং প্রোগ্রাম ইত্যাদি আছে, যে কারণে কেন্দ্রীয় বাহিনী দুমদাম চলে আসছে, আরও আসছে, কোর্টের অর্ডার তো ডেফিনেটলি আছে বলছি, কিন্তু সেন্ট্রাল ফোর্স দারুণভাবে কাজ করছে, দারুণভাবে আসছে ওখানে। অর্থাৎ মনীষ, এই কথা আমরা বলতে পারি, মসজিদ তৈরি করছেন হুমায়ুন কবির, আর কলকাতায় বসে মৃদু মৃদু হাসছেন শুভেন্দু অধিকারী। কারণ না, পরিষ্কার যে বিজেপির মদতেই হুমায়ুন এই মুর্শিদাবাদে এই লাফালাফির রাজনীতিটা করছেন। এখন দেখার বিষয় তৃণমূল কংগ্রেস এই হুমায়ুন কবিরকে কিভাবে প্রতিরোধ করবে, ট্যাকটিক্স কী হবে, যুক্তি কী হবে, লড়াইটা কীভাবে, রাজনৈতিক লড়াইটা, সেটাই দেখার। আপনারা ততক্ষণ দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ, আর অবশ্যই লক্ষ্য রাখবেন যে মালদা মুর্শিদাবাদের রাজনীতি কোন খাতে বইছে, এটা কিন্তু ক্রমশ ইন্টারেস্টিং হতে চলেছে। মনীষকে ধন্যবাদ, দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.